আজকে আমরা কথা বলবো বিখ্যাত কবি, তরুণদের অত্যন্ত পছন্দের এবং তরুণীদের আরো বেশি পছন্দের দীপঙ্কর মারডুকের সঙ্গে। দীপঙ্কর মারডুক কবিতা লিখছেন, সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন এবং যে কবিদের যে সাংগঠনিক তৎপরতা, যেমন ধরা যাক যে ভ্রমণ বা অন্যান্য কোনো কাজ, সেগুলোতেও তিনি খুব জোরে সোরে উদ্যোগী হয়ে দ্রুত অর্গানাইজ করে ফেলতে পারেন। অর্থাৎ কবিদের অর্গানাইজারও বলা যায় তাকে, বা এই সময়ের সাহিত্য অঙ্গনের এক ধরনের যে অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সংগঠিত করার, সেগুলো তিনি করেন। তো আজকে দীপঙ্কর মারডুকের সাথে এইসব নানান বিষয়াশয় নিয়েই কথা হবে। তার আগে, সবচেয়ে আগে যে কথাটা হবে যে আপনার প্রেমিকারা সাবেক এবং বর্তমান, তাদের মধ্যে কারা ভালো কবিতা লেখেন? নাম বলার দরকার নেই, না কবিতাও বলতে পারেন না আপনি, অসুবিধা নেই। ভালো কবিতা লেখে, অনেকে ভালো কবিতা লিখতেছে। হুম। আমাদের সময়ে অনেক মেয়ে ভালো কবিতা লিখতেছে, ভালো কবিতা লিখবে আমি আশা করি। তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে ওভারকাম করে তারা যে এখনো যে কবিতা লিখতেছে, সেটা তাদের জন্য আমি সাধুবাদ জানাই। হুম। তো তারা কি আপনার কবিতা পছন্দ করে? হ্যাঁ, কবিতা তো অবশ্যই পছন্দ করে। শিওর আপনি? আমার কবিতা পছন্দ করে, আমিও তাদের কবিতা পছন্দ করি। যে পছন্দ করে দেখেই তাদেরকে ভালো বলতেছি, যারা লিখতেছে তারা এখনো চর্চার মধ্যে আছে, তার মানে প্র্যাকটিসের আপনার মধ্যে আছে। সাথে তাদের কমিউনিকেশনের মূল ওয়েটা হচ্ছে কবিতা নাকি কবিতা, অন্য কিছু? কবিতা কবিতা। মানে মূল এটা এটা মাধ্যমটাই এটা কবিতা। এটা কিভাবে কমিউনিকেট করে আসলে? তাহলে না হয় আমিও লিখতাম। কিভাবে কমিউনিকেট করে ব্যাপারটা? কিভাবে কমিউনিকেট করে বলতে হয় কি, আমি তো যেহেতু সাহিত্য একটা ম্যাগাজিন সম্পাদনা করি হুম, হুম, হারপুন হুম, নামে। হুম, এছাড়াও লোকের সাথে কাজ করছি, লোক ছাড়াও আরো কয়েকটা ম্যাগাজিনের সাথে আমার মানে কাজ করা হয়েছে। তো ওই কাজ করতে গিয়ে অনেকের সাথে আমার আসলে ওই কমিউনিকেশনটা মানে করতে হয়েছে। ওই করতে গিয়ে অনেকের সাথে যে সম্পর্কটা হয়েছে, সেই সম্পর্কের সুবাদে অনেকে আমার কাছে মানে লেখা চায় যে মতামতের সময় 8 জন, 10 জন, 5 জন, 20 জন, 2 জন, 6 জনের কবিতা কালেক্ট করে দাও। তো হুম। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে মানে ছেলেদের যে কবিতা নেওয়ার ক্ষেত্রেও মেয়েদের 2টা কবিতা, মেয়ে 2জন মেয়ের কবিতা, বা যারা এখন লিখতেছে, যারা মাঝখানে একটু চেষ্টা একটু করতেছে। বলে রাখি যে যেভাবে কথা শুরু করলাম যে দীপঙ্কর মারডুক এবং তার প্রেমিকারা, আসলে এটা কোনো কিছু মিন করা না, একটু ফান করা বলা যেতে পারে। ওই ফানের জায়গা থেকে এটা বলা। তো এই ফানের জায়গাটা হয়তো আপনারা উপভোগ করবেন, আমরা এরকম একটা প্রিসেপশনের জায়গা থেকে এই ফানটা করে নিলাম। তো শুরুতেই কথাটা হচ্ছিল এখনকার তরুণ কবিতা, তরুণ নারী কবিদের সম্পর্কে। শুধু নারী না, যারা পুরুষ, যারা ভালো লিখছে, তাদের সম্পর্কেও আমরা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই সময় বিশেষ করে আমরা যদি এখন যে দশকটা চলছে সেই দশক এবং আগের দশক, এই দুইটাকে মেলাই একসাথে, তাহলে এই দুই দশকের কবিতার ক্ষেত্রে কোন কোন প্রবণতাগুলো সবচেয়ে বেশি দৃশ্যগ্রাহ্য হয়ে উঠছে বলে আপনি মনে করেন? ওই ক্ষেত্রে মানে আগের প্রশ্নে যদি আমরা যাই, যে হুম, আপনি যে বলছেন তাদের সাথে আমার ইন্টারাকশনটা মানে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, ওই কবিতা নেয়ার ক্ষেত্রে শুধু যে কবিতা নেয়া তা তো না, তাদের মানে ভালো মন্দ জানা, কথা বলা। তো হুম, সেই ক্ষেত্রে অনেকের সাথে আমার এই কমিউনিকেশনটা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক যারা লিখতেছে, তো ওই জায়গা থেকে সবার সাথে আমার কমিউনিকেশনটা। হুম, আর এখন কবিতার মানে যে জায়গাটা আমার কাছে পছন্দনীয়, মানে আমি পছন্দ করতেছি, অনেকেই অনেকের হুম, হুম, লেখা হুম, ভঙ্গি আলাদা, হুম, রুচি আলাদা, টেস্ট আলাদা, বাক্যচয়ন আলাদা। হুম, আমি হচ্ছে একটু আমার মতো করে যেটা আমি পছন্দ করি, মনে মনে করেন যে একটা কবিতার মধ্যে অনেক কবিতা গল্প বলে যাচ্ছে, ওই ধরনের কবিতা আমি একটু পছন্দ কম করি। যেসব কবিতার মধ্যে ইমেজ ক্রিয়েট করতেছে, দৃশ্য, বা একটা লাইন পড়ার পরে আমাকে থমকে দেয় যে আমি কেন এই লাইনটা ভাবতে পারলাম না, বা এই লাইনটা এত সুন্দর একটা লাইন একটা কবি লিখলো। হুম, তো হুম, ওই জায়গাগুলো আমি কবিতার ক্ষেত্রে খুঁজি আর কি। তা আমাদের আগের জেনারেশন এবং আমাদের জেনারেশন, অনেক অনেকে আমার পছন্দের কবি আছে, তারা এগুলো লিখতেছে। তাদেরকে আমি তাদের লেখা সবসময় পড়ি, পত্রিকায় পাই, ফেসবুকে পাই, বা যেখানেই পাই সেখান থেকে পড়ার চেষ্টা করি এই আর কি। যে একটা জেনারেশন বিল্ডিং, হ্যাঁ, যে ওই তাদেরগুলো পড়া, নিজেরটা তাদেরকে পড়তে দেওয়া এবং পরস্পর পরস্পরের ভালো মন্দ বলা, বোঝা, এবং এই বোঝাপড়ার মধ্য দিয়ে একজন আরেকজনকে একটু এগিয়ে দেওয়া। তো এই বন্ডিংটা কতদিন থাকে বা কতদিন থাকবে বলে মনে হয় আপনার? বিশেষ করে আমরা দেখি যে এরকম দশকে দশকে একটা সঙ্গ গড়ে ওঠে এবং সেটা ভেঙেও যায় একটা সময় গিয়ে। হিংসা, ঈর্ষা, তারপর হলো যে ভালো লেখা, মন্দ লেখা, তারপর যে সামাজিক জীবনযাপন, বিভিন্ন কাজের প্রয়োজনে নানান জায়গায় ছড়িয়ে পড়া, ছিটকে পড়া, এসব জায়গা থেকে সম্পর্ক ভাঙে। আবার হলো যে কবিতা আর ঈর্ষা থেকেও সম্পর্ক ভেঙে যায়। সেই জায়গা থেকেই জিজ্ঞেস করছি যে কতদিন টিকবে এইগুলো। না, কবিতার জায়গা সম্পর্কে আসলে এবং এটা বলছি এই কারণে যে যখন আপনার সাথে এখানে কথা বলছি, ক্যামেরার অন্যদিকে কিন্তু
আপনার ভক্তকুল এবং বন্ধুরা দাঁড়ায় আছে যে উল্টাপাল্টা কথা বললে ওরা যে কি করবে সেটা আমরা জানি না, 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 এই কারণে জিজ্ঞেস করছি। সেটার ক্ষেত্রে হচ্ছে মানে কবিতা আর সম্পর্ক দুইটা কিন্তু ভিন্ন জিনিস। দুইটা একবারে দুইটা দুই মেরুতে অবস্থান। হুম, কবিতার ক্ষেত্রে আমি ভালো কবিতা খারাপ কবিতা যাই লিখি না কেন, বা আমার এক বন্ধু খারাপ কবিতা লিখতে ভালো কবিতা লিখতেছে, তাকে আমি পছন্দ করি না, কিন্তু তার কবিতা আমাকে পড়তেই হবে। আমি যদি তার কবিতা না পড়ি সেটা আমার ব্যর্থতা, আমি পিছিয়ে যাব। তো সেই ক্ষেত্রে এখানে সম্পর্ক ম্যাটার করে না। সম্পর্ক আসলে একটা সময় গিয়ে মানুষ যখন একটা জেনারেশন নতুন ভাবে ক্রিয়েট হুম, হয়, তারা তখন সবাই তরুণ থাকে, পড়াশোনা করে, এরপর আস্তে আস্তে চাকরি বাকরির দিকে চলে যায়, সংসার হয়, বিভিন্ন দিকে এঙ্গেজ হয়ে যায়, হুম। তখন আসলে তাদের যে আড্ডাগুলা, একত্রিত হওয়াগুলা, সেগুলো আর হইতে পারে না। সেটা আসলে মানুষ পরবর্তীতে প্রথম প্রথম একটু আক্ষেপ প্রকাশ করে যে আমরা কেন একত্রিত হতে পারতেছি না, আমরা, তোমরা তো খুবই আড্ডা দিচ্ছ, আমরা সেটা করতে পারলাম না। আমি আমি মনে করি যে শুধু কি তাই, না, শুধু কি তাই, আমরা কি দেখি না যে আল মাহমুদ শামসুর রহমানের মধ্যে সম্পর্কের অবনতির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা তো সম্পর্কে, অনেকটাই কবিতার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কবিতার এরকম জন্য অনেকগুলো উদাহরণও তো আমরা দিতে মানে পারবো যে একটা কবিতা আর ঈর্ষা তো থাকে। কবিতার ঈর্ষা তা আছে, আপনি কিন্তু সেটাই অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? কবিতার ঈর্ষা আছে, কিন্তু তারা তো কবিতা পড়া বাদ দেয় নাই, না, না, সেটা তো একজনকে বাদ একদম দেয় নাই। খারিজ করে দেয় নাই, তার হ্যাঁ। মানে সেগুলো লুকায় হলেও পড়ছে, যেভাবে হোক হুম, পড়ছে। হুম, তা হুম। আমরাও সেটা করি, সেটা সবাই করে, সেটা সবাই করবে ভবিষ্যতে, আমিও সেটা মনে করি আর কি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনাদের সময়, এই সময়ে যারা কবিতা লিখছে, অনেকেই কবিতা লিখছে, অনেকে গদ্য চর্চাও করছে। আমরা যেটা আক্ষেপ করি বা অনেক সময় আক্ষেপ করি না, আক্ষেপ শুনি অনেকের কাছে যে গদ্য চর্চা সেই অর্থে খুব বেশি একটা হচ্ছে না, বা হলো যে গদ্য বলতে আমি প্রবন্ধ বলছি, গদ্য বলতে আমি কথা সাহিত্যও বলছি, বা গদ্য বলতে সাহিত্য সমালোচনাও বলছি, যে সেটা খুব একটা হচ্ছে না বা আপনাদের মধ্য থেকে গড়ে উঠছে না, এরকমের একটা কথাবার্তা শোনা যায়। এগুলো পুরনো যারা আর কি আপনাদের সিনিয়ররা হয়তো এরকমের অভিযোগ না, করে। সেটা সেটা কি সত্য আসলে? সেটা সত্য, এবং আমিও সেটা মনে করি যে সেটা সত্য। আবার আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা সত্যও না। হ্যাঁ। কারণ আমরা কবিরা যেভাবে জীবনযাপন করি, ওইটা উড়ালচণ্ডী জীবনযাপন করতেছি, আড্ডা, ঘোরাফেরা, গান বাজনা, ছুটাছুটি, দলাদলি, এই মানে ম্যাসাকার করতেছি। ওই কথা সাহিত্যিকদের মধ্যে কিন্তু ওই ধরনের প্রবণতা নাই। তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে মানে নিজের জায়গা থেকে সে কাজ করে যাচ্ছে। একটু আগে আমি ওই হামিম কামরুল হককে দেখলাম, উনি প্রত্যেক মাসে মনে হয় একবার দুইবার আসে, আইসা বেশ কয়েকটা বই কিনে নিয়ে যায়। তা আমি বসে বসে চিন্তা করতেছি যে একটা লোক ইউনিভার্সিটি চাকরি করে, খালি টাকাগুলো নিয়ে কতগুলো বই কিনে নিয়ে যায় আর বই পড়ে। একটা লোক খালি বই পড়ে জীবন কাটাই দিল। আর আমরা দেখেন, আমরা বা আমাদের বন্ধুরা আমরা হুম। কত চিল্লাফাল্লা করে, কবিতা লেখা, গান গায়া, নাচা গানা করে জীবনটা এনজয় করতেছি। তো তাদের জায়গাগুলো হয় কি, তারা হচ্ছে একটু তাদেরটাও ডিসেন্ট, এনজয়মেন্ট, একটু ওটা আরেক আরেকটা ধরনের জনরা এনজয়মেন্ট। একটা ডিসেন্ট থাকে, তারা একটু নিরবিচ্ছিন্ন থাকে, লুকায় রাখতে পছন্দ করে, হুম, গল্প, হুম, তাদের তো অনেক লিখতে হয়। আমি কবিতা লিখতেছি ঠিক আছে, একটা কবিতার মধ্যে অনেক জার্নি থাকে, গল্প থাকে, কিন্তু একটা উপন্যাস যখন একটা লিখতে হয়, হুম, 500 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা, 600 পৃষ্ঠার, কিন্তু লিখতে তো হয়, হুম, অনেক সময়ের ব্যাপার হুম, থাকে, হুম। অনেক চরিত্র ক্রিয়েট করতে হয়। সেই জন্য তারা আসলে আমাদের এই সমাজে, আমাদের আড্ডায় তাদের কম দেখা যায়, দেখা আমরা কম পাচ্ছি। এমনিতে তুলনামূলক আমি যদি বলি, আমাদের জীবন তো আসলে ছোট হয়ে আসছে, পৃথিবীতে ছোট হইতে হইতে আমরা একটা মোবাইল ফোনের মধ্যে হুম, হুম, আটকায় হুম, গেছি। হুম, তো আটকায় যাওয়ার প্রেক্ষিতে আমরা আমরা নিজেরাও এখন একটা উপন্যাস পড়ে শেষ করতে পারি না। হুম, একটা উপন্যাস পড়ার আমাদেরও ধৈর্য নাই। হুম। একটা কবিতা পড়ে শেষ করতে পারি, একটা কবিতার বই পড়ে এখন আর আমাদের মনে হয় না, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই যারা এখনো লেখে, তারাও একটা কবিতার বই পড়ে শেষ করতে পারবে ভালো বলে মনে কথা। হয় না। বই পড়াটা কি এখনকার সময়ে এসে, মানে বই বলতে এই রকমের মোটা মোটা বই, এরকমের চিকন চিকন বই হাতে নিয়ে ধরে পড়া, বা এই রকমের প্রয়োজনটা কি আপনাদের কবিদের মধ্যে অনুভব করেন যে এই পড়াটা দরকার আছে, নাকি হলো যে অল্টারনেটিভ রিডিং যেগুলো আছে, যেমন হলো অনলাইনে পড়া, পিডিএফ পড়া, বা হচ্ছে যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা যে ভাই সাহিত্য আন্দোলনের এই যে দাদাইজম, এটা একটু বলে দাও তো এটাকে কি বলে, মানে এই রকমের নির্যাস নির্যাস পড়া, আমারও মনে হয় কোনটাকে যে প্রয়োজন মনে হয় আপনার? নির্যাসটা এখন মানে প্রয়োজন না হলেও আপনাকে সে খাওয়াচ্ছে, আপনাকে সে, আমাকে সে মানে প্রয়োজন তৈরি করে দিচ্ছে। হুম, হুম, আমি একটা সিনেমা যখন দেখি, সিনেমার 2 ঘন্টা সিনেমা, ওই 2 ঘন্টা সিনেমার মূল জিনিসটা যদি আমি 10 মিনিট একটা রিলসে বা 5 মিনিট একটা রিলসে যদি আমি পাওয়া যাই, তো আমি 3 ঘন্টা সিনেমা, 2 ঘন্টা সিনেমা তার দেখবো না। হুম। বইয়ের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রেও একই রকম মনে হয়। এখন কিন্তু এটাতে কি যে একটা এখন বইয়ের সঙ্গে ৩ ঘন্টা পড়লে পরে বইটার যে খুঁটিনাটি নানান দিক, এটার সঙ্গে যে নিজের একটা ইন্টারেকশন, নিজের মনের মধ্যে যে ধরনের ইন্টারেকশনটা ঘটে, সেটা কি ঘটা সম্ভব? সেটা ঘটা সম্ভব, এটা তো কিন্তু সংজ্ঞা শিখার মতো, গাইড বইয়ের থেকে হ্যাঁ, সংজ্ঞা না, না, শিখার মতো সেটা যে আমি আসলে সেটা এটাই করা হবো। সম্ভব, সেটা করা সম্ভব হলে আমাদেরকে মানে পাঠককে চুজই হইতে হবে। কারণ হুম, আপনি অনেক বই পড়ে এই সময়ে এসে আপনি পারবেন না। আপনি ফেসবুক না করলে আপনি পিছিয়ে যাবেন। আপনি হুম, রিলস হুম। না দেখলে আপনি পিছিয়ে যাবেন। আপনি হোয়াটসঅ্যাপ না করলে আপনি পিছিয়ে যাবেন। আপনি ইনস্টাগ্রাম না করলে আপনি কোথা পিছিয়ে যাবেন। কোথা থেকে পিছিয়ে পৃথিবী থেকে যাবেন? পিছিয়ে যাবেন আপনি। আচ্ছা। আপনি যদি আজকে ফেসবুক না করেন, হুম। আপনার এই যে ওই রিসেন্টলি যে একটা গল্প উদয় সুরের, ওইটা যদি উদয় ফেসবুক না থাক, রহমান। উদয় রহমান, আমরা জানতাম না। আমি ফেসবুক না করলে আমি জানতামই না।
আমি কোত্থেকে শুনতাম, কোত্থেকে পড়তাম। এই গল্পটা আপনার কেমন লেগেছে? গল্পটা আমার শুরুতে একটু পড়তে ভালো লাগতেছিল, পরে দেখলাম যে না, এভারেজ গল্প, এই গল্প পড়ে আমি আর সময় নষ্ট করবো না, আমি গল্পটা জানি আর কি বলতে চাইতেছে। হুম। তো আমি এই কারণে আর পড়ি নাই। কিন্তু আমার তো মানে একটু জানা হয়েছে যে উদয় রহমান নামে একটা লোক একটা সুর নামে একটা গল্প লিখছে, এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটু আপনার বন্ধু হাইপ বা আপনার উঠছে। সময়ের লেখকদের মধ্যে কারা ভালো গল্প লিখছে? গল্পকারদের খুবই কম পড়া হয়, দুই একজন। হুম, রাজশাহীতে সুবন্ত জায়েদ নামে একটা ছেলে আছে, হুম, আর আমাদের মিলু আছে, হুম। তারপরে শারক শিকদার নামে আমাদের এক মিলু মানে কোন মিলু? মিলু হচ্ছে খালিদ সিদ্দিক মিলু। খালিদ সিদ্দিক মিলু। আর শারক শিকদার নামে একটা ছেলে ছিল, এক হুম। কবি, সে কবিতা লেখে, গল্প লিখতো। এখন অবশ্য গল্প তার পাই না, অল্প কিছু পড়া হয়েছে আর কি, গল্প আসলে খুব বেশি পড়া হয়েছে তাও না। অন্যদের মধ্যে মানে প্রবন্ধ বা অন্যান্য লেখালেখির মধ্যে কারা আছে এরকম যারা লিখছে ভালো? না, প্রবন্ধ নিশ্চয় আমি খুবই অজ্ঞ আর কি, আমি জানি না। আচ্ছা, কবিতার মধ্যে আপনার কাদের কবিতা পড়তে ভালো লাগে? কবিতার মধ্যে অনেক কবি আছে, আমি আমাদের সময় প্রায় 150 কবির একটা লিস্ট করছি। এখন হুম। 150 কবির নাম থেকে এতগুলো না, বলাও যাবে না। সর্বনাশ, হ্যাঁ, ওই নিজেদের সময়ের না বা পুরোনো সময়ের, দেশের বাইরের, বাংলা ভাষার বা অন্য ভাষার কার কবিতা ভালো লাগে? বা থাকে না যে এই কবিতাটাকে মনে হয় যে এটা আমার মনের মতো, আমি হয়তো এরকমই লিখতে চাই, এরকম কারা আছে? আর মূলত কবিতার যদি আমার মানে 3 জন 5 জন মানে পছন্দের কবির নাম বলা হয়, তাহলে আমি হয়তো বা বলবো বিনয় মজুমদার, আল মাহমুদ, হুম, হুম। এদিক দিয়ে আপনার মুস্তাক আহমেদ দিন, আচ্ছা, মানে ওনারা সিদ্দুল আমিন হক, ওনাদের কবিতা আমার একটু মানে আমি আপনার মনে হয় যে একটু পড়লে একটা আপনার আরাম পাই। আপনার নিজের কবিতার মধ্যে কোন কবিতাটা আপনার বন্ধু এবং বান্ধবীদের সবচেয়ে বেশি পছন্দ? সেই কবিতাটা আমরা শুনতে চাই, এখন তো যদি মনে থাকে। না, আমার কবিতা আসলে মনে থাকে না, আচ্ছা, কবিতা মতো মনে থাকে না, অনেকের অনেক তারপরে কবিতাই পছন্দ। শিরোনামটা বলতে পারেন যে কোন কবিতাটা ওরা বেশি পছন্দ করে, আপনার বলে যে এই কবিতাটা ভালো লাগছে, এই কবিতাটা ভালো। ওইটা ঠিক এখন মনে পড়তেছে না। ওইদিন ওই যে তার শফিক মানে আপনার শফিক বন্ধু মিল্লু বান্ধবীরা শফিক আপনার কবিতা পড়ে। শফিক মিল্লু একটা কবিতা পাঠাইলো, মেয়েটি নামে একটা কবিতা আছে, হুম, হুম, বললো যে কবিতাটা একটা ভালো কবিতা হয়েছে, তার নাকি অনেক পছন্দ হয়েছে, সেটা কালজয়ী হিসেবে সেই কবিতাটা রাখতে চায়। হুম। এটার কথা মনে আছে। বাকি তো অনেকেই অনেক কবিতার কথা বলে যে এটা ভালো বা একবারে কম্প্যাক্ট। আমার কবিতা একটু ডিফারেন্ট, আমি একটু এক্সপেরিমেন্ট বেশি করতে চাই। তো সেক্ষেত্রে সবাই একটা কবিতা যে নির্দিষ্ট কবিতা পছন্দ হুম। করবে সেটা অনেকেই আসলে পছন্দ করে না। ওদের বইটা এভারেজ ভালো, কিন্তু একটা নির্দিষ্ট কবিতা আমার এভাবে পছন্দ হয় নাই। অনেকে এটাও বলে যে আপনার একটা গ্যাং আছে, হ্যাঁ, যে আপনার একটা টিম আছে, যে টিমটা হলো যে এই যে কাব্যাঙ্গন সাহিত্য চর্চা, হ্যাঁ, এটার হলো যে একটা গ্যাং, এবং এই গ্যাংয়ের লিডার হচ্ছেন আপনি। তো এই গ্যাংরা যেভাবে জীবনযাপন করছে, আপনি বলছিলেন একটু আগে যে উড়নচণ্ডী জীবনযাপন করা, এলোমেলো, এখানে সেখানে, আজকে এখানে ঘোরা, ইত্যাদি ইত্যাদি। এটা কি পুরনো কিছু আমরা কবি গোষ্ঠীকে দেখব, ইতিহাসের মধ্যে এরকম আছে, বিট, হাংরি, অমুক তমুক ইত্যাদি নানান জেনারেশন আছে। এটা কি ওইসব জেনারেশনের অনুপ্রেরণায় করা, মানে এক ধরনের নকল, যে ওরা তো কবি হলে এরকম জীবনযাপন করতে হয়, তাহলে আমিও এরকম জীবনযাপন করি, ব্যাপারটা কি এরকম? নাকি এটা নিজেদেরই একটা তারুণ্য, নিজেদের তারুণ্য উপভোগের জায়গা থেকে এরকম এরকম এটা এটা করা, কোনটা? অনেকের ক্ষেত্রে মনে হয় তারা ওইভাবে মানে জীবনটা উদযাপন করতে চায়। ওরা অনেকে আছে আসলে ওই আমাদের আড্ডার মধ্যে এসে আমাদের জীবনযাপন দেখে বা আমাদের সাথে মিশে আমরা যেভাবে চাই সেভাবেই সে করতে চায়। অনেকে আছে পুরাতন থেকেও শিখে আসছে, যে পুরাতন কবিরা যেভাবে পাগলামিটা করছে, জীবনযাপন করছে, সেখান থেকে শিখে। কিন্তু একটা সময় গিয়ে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওটা আমি বললাম না, যে একটা সময় যখন একটা পিরিয়ড যখন পার হয়, সে যখন অনার্স হুম, হুম, কমপ্লিট হুম, করে ফেলে, হুম। মাস্টার্স কমপ্লিট করে, তখন তখন আবার চাকরি বাকরির ঠিকঠাক দিকে, হয়ে তখন যায়। আস্তে আস্তে তার নিজের গোছানো জীবনটা সে ফিরে আসতে বাধ্য। হুম, হুম। তো আরেকটা বিষয় সেটা হলো যে আমরা একটা বিষয় খেয়াল করি যে অনেক সময় দেখা যায় যে এই যে আপনারা যে ধরনের কবিতা চর্চা, যে ধরনের জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটার সাথে যদি পুরনো কবিদের তুলনা করি, পুরনো কবিরা অনেক সময় দেখা যায় যে পুরনো কবিদের, আজকে যদি এখানে কোনো বয়স্ক কবি, বয়োপ্রবীণ, হয়তো জয় গোস্বামীর মতো, হ্যাঁ, আহ, একটু লম্বা দাড়িওয়ালা, চুলওয়ালা, একটু আস্তে আস্তে কোমলভাবে কথা বলেন, এরকম কোনো কবি যদি এখানে থাকতেন, হ্যাঁ, তাকে হয়তো প্রশ্ন করা হতো যে নতুন কবিদের উদ্দেশ্যে আপনি কি বলবেন। আমার ঠিক উল্টা প্রশ্ন, যে আপনি একজন তরুণ কবি হিসেবে, নতুন কবি হিসেবে পুরনো কবিদের উদ্দেশ্যে কি বলবেন? না না, পুরোনো কবিদের তো আমার আসলে ওভাবে মানে বলাটা যায়ও না, আমি বলতেও পারবো না। আমি ওনাদের কবিতা পড়েই তো আমি কবিতা লিখতে আসছি, ওনাদের কবিতা পড়ে হয়তো কবিতা লিখতেছি, কবিতা ভালো লাগতেছে দেখে লিখতেছি।
একটা কবিতা তারপরে হইতে পারে না যে আপনাদেরকে মিসজাজ করে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়, আপনাদেরকে হলো যে অবহেলা করে, সেই সব জায়গা থেকে পুরনোদের প্রতি একটা কথাবার্তা থাকতে পারে না, না সে অভিভাবকরেও বাপেরও তো মানুষ একটা কথা বলে, না সেই যে ক্ষেত্রে সেরকম আর কি। সেই ক্ষেত্রে ওই ধরনের কোনো অভিযোগ নাই যে আমি তো ওই ধরনের মানে সাহিত্য চর্চা করি না যে আমার কবিতা বিভিন্ন জায়গায় ছাপতে হবে, নিতে হবে। হুম, হুম, সেক্ষেত্রে হুম। আমার কোনো অভিযোগ নাই। আমি আমার মতো করে কবিতা লিখতেছি, আমার মতো করে আছে, বা আমাদের যারা আমাদের মতো করে কবিতা লেখে বন্ধু বান্ধব, তারা তাদের মতো করেই আছে। সেক্ষেত্রে মানে ওনাদের প্রতি আমাদের আসলে কোনো অভিযোগ নেই। ওনারা ওনাদের রুচির জায়গা থেকেই হুম, হয়তোবা কবিতাগুলো ছাপে, বা রুচির জায়গা থেকে ওনারা ওই কবিতা পছন্দ করে নিয়ে আসে। হয়তোবা অনেক ক্ষেত্রেও দেখা যায় যে ওনাদেরও ওই সীমাবদ্ধতা থাকে, ওনাদেরকে আসলে একটা এজেন্ডা দিয়ে দেয়, বা এই ধরনের কবিতা আমার লাগবে, এই ধরনের কবি নিয়ে আমি এর সঙ্গে করতে চাই। সেক্ষেত্রে প্রথম আলো তাদের একটা নির্দিষ্ট লিস্ট থাকে, সেখানে হুম, 3টা মেয়ে থাকতে হবে, 2টা হুম, মেয়ের গল্প থাকতে হবে, নাহলে সাথে পত্রিকাটা হবে না। হুম, তো হুম, সেখানে তো আমার কোনো অভিযোগ নাই, হুম, সেটা তাদের কাজ, হুম, তাদের টাকা, তাদের পয়সা, তাদের কাগজ। ঠিক একইভাবে মুরব্বীরা যা যা করে হ্যাঁ, সেটা তাদের কাজ। তাদের কাজ, এটা আমার কোনো অভিযোগ নাই। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম, ধন্যবাদ। এলেবেলে কথাবার্তা, হ্যাঁ, তাৎক্ষণিকভাবে যা হয়। তো আপনি এই যে কথাবার্তায় যোগ দিলেন, এই জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ।